নমস্কার। আজকে কর্কট রাশিকে নিয়ে বলবো। কর্কট রাশির ক্ষেত্রে শনিদেবের উদয় অবস্থা। শনিদেব উদয় হচ্ছে এই 13 এপ্রিল 2026 এবং নিজের নক্ষত্রে উত্তরা ভাদ্রপদে উদয় হচ্ছে তৃতীয় চরণে। আর 18 তারিখ আবার চরণ পরিবর্তন হবে, তৃতীয় চরণ থেকে চতুর্থ চরণে চলে আসবে। তখন আবার নবাংশ পরিবর্তন হয়ে যাবে, তুলা নবাংশ থেকে চলে আসবে বৃশ্চিক নবাংশে। তো কীরকম প্রভাব পড়বে এই কর্কট রাশির উপর? কর্কট রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে? শনিদেবের উদয় অবস্থা সত্যি কি লাভবান করবে না সমস্যা তৈরি করবে কর্কট রাশি জীবনে? সমস্ত কিছু আলোচনা করব। তার সাথে বলবো হচ্ছে উপাচার, এমন কি উপাচার এই সময়কালে করতে হবে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা একটা গ্রহগত আলোচনা, চন্দ্র রাশির উপরই করা হচ্ছে। কারোর সাথে মিলতে পারে, নাও মিলতে পারে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এটি। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। তো কর্কট রাশির ক্ষেত্রে বর্তমানে যে গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো। এখন শনি যে নক্ষত্রে উদয় হচ্ছে সেই নক্ষত্রটাকে বুঝতে হবে যে এই নক্ষত্রের কী প্রভাব, এবং যে নবাংশটা পাচ্ছে সেই নবাংশে শনি কীরকম ফল দেবে সেই জিনিসটাকে বুঝতে হবে। কি বুঝাচ্ছে শনি, কি করতে বলছে, এই জিনিসটাকে বুঝতে পারলেই তো হয়ে গেল। ওইভাবেই চলতে হবে, ওইভাবে চলেই তাহলে উন্নতি। কারণ শনি চাচ্ছে কি দায়িত্ব, কর্তব্য, শালীনতা, ভদ্রতা, সময়কে যথেষ্ট মূল্য দাও, সেবা করো। এইগুলো জিনিস করলেই তো শনি সন্তুষ্ট। তো শনি এই নক্ষত্রে কিসের সেবা করতে বলছে, কি করতে বলছে, সমস্ত কিছু আজকের এই আলোচনাতে তুলে ধরবো। তো বর্তমানে কর্কট রাশির যে গ্রহদের অবস্থান এটা কিন্তু যথেষ্ট ভালো। শনিদেব উদয় হচ্ছে 13 তারিখ। তো তারপরে তো বহু পরিবর্তন রয়েছে, যেমন সূর্য রাশি পরিবর্তন হয়ে যাচ্ছে। সূর্য রাশি পরিবর্তন করে একদম উচ্চ অবস্থায় অবস্থান করবে কর্মের ঘরে। সূর্য তো ধন সম্পত্তির ঘরের অধিপতি। রাজা স্বয়ং কর্মের ঘরে উচ্চ হচ্ছে, তাহলে ধন সম্পত্তির ঘরের অধিপতি স্বয়ং হচ্ছে সূর্য। তো সূর্য কর্ম করে ধন সম্পত্তি নিয়ে আসবে। কারণ রাজা তো কোনো সময় চাইবে না যে তার কোষাগারটা খারাপ থাকুক বা ফাঁকা থাকুক। এটা তো গেল একদিক। আবার শুক্র, শুক্র 18 তারিখে আবার 19 তারিখে রাশি পরিবর্তন করে চলে যাবে লাভের ঘরে। নিজের রাশিতে অবস্থান করবে, বিশ্ব রাশিতে। লাভের ঘরের অধিপতি লাভের ঘরেই অবস্থান করবে। এতদিন 18 তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে কর্মের ঘরে। কর্মের ঘরে থেকে সুখের ঘর, যেটা তুলা রাশি, এই ঘরে শুক্রের দৃষ্টি থাকবে। আবার অপরদিকে দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে। এবং দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টিগুলো পড়ছে সেগুলোও তো যথেষ্ট ভালো দৃষ্টি এই কর্কট রাশির ক্ষেত্রে। পঞ্চম দৃষ্টি পড়ছে একদম সুখের ঘর, চতুর্থ ঘরে তুলা রাশিকে দেখছে। অর্থাৎ শনি যে ঘরে উচ্চ হয় সেই রাশিকে দেখে ফেলছে, শুক্রদেবের রাশিকে, তুলা রাশিকে। এবং দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে, যেটা হচ্ছে ষষ্ঠ ঘর। আবার নবম দৃষ্টি দিয়ে দেখছে আবার সেই শনির মূল ত্রিকোণ রাশি, যেটা হচ্ছে কুম্ভ রাশিকে, যেটা হচ্ছে অষ্টম ঘর। আর ওই ঘরে রাহু অবস্থান করছে, রাহুর উপর দৃষ্টি থাকছে। আবার রাহু নিজের নক্ষত্র শতবিশাতে অবস্থান করছে। আর শনি এদিকে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে ভাগ্যের ঘরে অবস্থান করছে। তো শনির এই ভাগ্যের ঘরে অবস্থান, তা আবার মীন রাশিতে, এবং দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের সম্পর্ক হয়ে যাওয়া, আর গুরুর যে দৃষ্টি প্রভাব, এবং তার সাথে শনিও তো আবার দশম দৃষ্টি দিয়ে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি সেই ধনু রাশিকে দেখছে, যেটা হচ্ছে ষষ্ঠ ঘর। তো যেরকম এখানটাতে যে জিনিসটা বুঝাচ্ছে, গ্রহদের যে অবস্থান, প্রত্যেকটা গ্রহের কিন্তু সাপোর্ট এই সময়কালে কর্কট রাশি পাচ্ছে। এমনকি রাহু আর কেতুরা সাপোর্ট পাচ্ছে। ধন সম্পত্তির ঘরের সাথে কেতু যখন সম্পর্ক তৈরি করে, তো তখন কেতু আর্থিক দিককে মজবুত করে। আর কেতু অবস্থানই করছে হচ্ছে আবার সূর্যের রাশি, যে রাশিটা হচ্ছে সিংহ রাশি। আর সিংহ রাশি রাজার রাশি। রাজার রাশিতে তো কেতু খারাপ প্রভাব দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত রাজা দূষিত হবে না বা রাজা খারাপ হবে না। কারণ জন্মগোষ্ঠীতে দেখা হলো সূর্য খারাপ রয়েছে বা অন্যান্য গ্রহদের অবস্থান করছে, তখন কেতু কিন্তু অন্যরকম প্রভাব দিবে। রাজার ঘরে সহজে কেতু খারাপ প্রভাব দিতে পারে না, যে কোনো গ্রহই। যার জন্য রাজার ঘরে কোনো গ্রহের উঁচ নিচ নাই, না হবে উচ্চ না হবে নিচ, এরকম অবস্থা। এবার শনি উত্তরা ভাদ্রপদে এই ভাগ্যের ঘরে অবস্থান করছে। তা আবার দুটি গ্রহ কিন্তু সঙ্গে রয়েছে, মঙ্গলদেব রয়েছে, তার সাথে বুধ রয়েছে। তো মঙ্গল কি এই কর্কট রাশির ক্ষেত্রে? মঙ্গল হচ্ছে সুখের ঘর, সুখের ঘর বলছি, কর্মের ঘর, যেটা হচ্ছে মেষ রাশি, একদম মূল ত্রিকোণ রাশি। মেষ রাশির অধিপতি, তো কেন্দ্রের অধিপতি, সেরকম আবার ত্রিকোণের অধিপতি। জলতত্ত্ব রাশিটা তো পড়ে গেছে পঞ্চম ঘরে, বৃশ্চিক রাশি। এই দুটি ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান, অর্থাৎ কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি করেছে। শনির সাথে সম্পর্ক খারাপ হোক, কিন্তু গ্রহ তো নিজের ফল দিবে। এই দুটি ঘরের তো তাকে ফল দিতে হবে এই অবস্থাতেও। তো শনির সাথে যখনই মঙ্গলের জুতি তৈরি হয়ে যায়, তখন কি হয়, শনির প্রভাব অতটা কাটে না, মঙ্গলের প্রভাবটা কাটে। কারণ ধৈর্য অধৈর্যের মধ্যে অধৈর্যটাই বেশি উঠে আসে।
তো শনির ঊর্জা বলছি, মঙ্গলের ঊর্জাটা এই সময়কালে বিশেষভাবে কাজ করবে। আর সেই ঊর্জাকে ম্যানেজমেন্ট করবে হচ্ছে বুধের অবস্থান। কারণ বুধ এখানটাতে 28 তারিখ পর্যন্ত থাকবে, তারপর তো আবার কর্মের ঘরে যে বুধাদিত্য যোগ তৈরি করবে। কিন্তু 28 তারিখ পর্যন্ত থেকে তো দুর্দান্ত একটা মানে এখানটাতে দুর্দান্ত একটা নিজভঙ্গ রাজ্য তৈরি করে দিয়েছে, যার প্রভাব এই সময়কালে আবার দুর্দান্ত পাচ্ছে এই কর্কট রাশি। তাহলে কতগুলো গ্রহের সাপোর্ট পাচ্ছে, ভালো একটা গ্রহদের মানচিত্র এই সময়কালে ভালো। এবার শনি যে নক্ষত্রে এই উদয় হচ্ছে, তাও সেটা আবার নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ, এবং নবাংশ যেটা পাচ্ছে 18 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত থাকছে তো তুলা নবাংশে, এবং 18 তারিখ থেকে চলে আসছে আবার বৃশ্চিক নবাংশে। তো বৃশ্চিক নবাংশ মানে কি, তুলা রাশির ক্ষেত্রে বলছি, কর্কট রাশির ক্ষেত্রে তো সেটা গেল পঞ্চম ঘর, শিক্ষা দীক্ষার ঘর। আর শনি স্বয়ং অবস্থান করছে হচ্ছে ভাগ্যের ঘর, উচ্চ শিক্ষার ঘরে, এবং দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের সম্পর্ক তৈরি করে নিয়েছে, এবং গুরুর রাশিতে অবস্থান করছে, আর গুরু ওদিকে যে দ্বাদশ ঘরে অবস্থান করছে, অর্থাৎ শিক্ষার জায়গাটা দারুণভাবে উঠে আসছে। তার সাথে উঠে আসছে কি কর্মের জায়গাটা। তো শিক্ষা দীক্ষা, যখনই শিক্ষা থাকবে পেটে, শিক্ষা জ্ঞান জিনিসটা যখনই থাকবে, তখনই তো নিজের কর্মটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে, এটাই তো বুঝাচ্ছে। এবং গ্রহদের অবস্থানগুলো তো যথেষ্ট সাপোর্ট পাচ্ছে। গ্রহদের অবস্থান ভালো অবস্থান, এক কথা বলতে গেলে কর্কট রাশির ভালো অবস্থান, যে শিক্ষার জায়গাটাতে একটা ভালো পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। যে উচ্চশিক্ষা, যে বিদেশে যাওয়ার, যেখানটাতে হয়তো কোনো একটা ভালো কলেজে এই সময়কালে সুযোগ পেয়ে যাওয়া, যেটা হয়তো আশাই করতে পারেনি ভাগ্যের জোরে। কারণ শনি তো ভাগ্যের ঘরে অবস্থান করছে মীন রাশিতে, বুধের সাথে জুতি, মঙ্গলের সাথে জুতি তৈরি করে নিয়েছে। তো বুধ হচ্ছে দ্বাদশপতি, আবার ওই তৃতীয় ঘরের অধিপতি। তো শিক্ষার ব্যাপারটা দারুণভাবে এই সময়কালে উঠে আসছে। সেই রকম উঠে আসছে এই সময়কালে যে কোনো মানে পূর্বপুরুষ সম্পর্কিত কোনো কর্ম, যে কর্মে খুবই একটা উন্নতির যোগ থাকছে, যে পূর্বপুরুষের দেওয়া কোনো কাজ, যে কাজটা জেনারেশন টাইপ হয়ে আসছে, সেই কাজগুলো উন্নতি, এবং তার সাথে পিতা যে কর্ম করবে সেই কর্মও বিশেষভাবে উন্নতির যোগ থাকছে এই সময়কালে। ভালো অবস্থান শনির এই উত্তরা ভাদ্রপদ। তবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রকে বর্ষণের নক্ষত্র বলা হয়, যে বর্ষণের প্রকৃতি সেজে উঠে, যে জলধারাতে প্রকৃতি সেজে উঠছে, জলকে তো জীবন বলা হয়। আর কর্কট রাশিকে তো মায়ের সংজ্ঞা দেওয়া হচ্ছে, তাকেও তো জীবন বলা হচ্ছে, কারণ জল পান করেই তো জীবন ধারণ করা হয়। যে জলধারাতে জগৎ মানে মানে প্রাণ সঞ্চার হচ্ছে, এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র প্রকৃতি সেজে উঠছে। তো সেই নক্ষত্রেই শনি উদয় হচ্ছে, তা আবার ভাগ্যের ঘরে। এই সময়কালে অনেক রকম কাজ হবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলোতে উন্নতি, ভ্রমণ সংক্রান্ত, ধর্ম বিষয়ে, ধর্মের চেতনা, ধর্মের প্রতি একটা রুচি, ধার্মিক মনোভাব, এগুলো কিন্তু এই সময়কালে চোখে পড়ার মতন হবে। কর্কট রাশির ধর্মের দিকে বিশেষভাবে আগ্রহী হবে, শিক্ষার দিক থেকে বিশেষভাবে পরিশ্রমী হবে, বেশি পড়াশোনা করবে এই সময়কালে। এবং মঙ্গল রয়েছে, মঙ্গল তো এখানটাতে 11ই মে পর্যন্ত রয়েছে, আর উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে 18ই মে পর্যন্ত থাকবে শনিদেব। তারপর তো আবার নক্ষত্র পরিবর্তন করে দেবে, রেবতী নক্ষত্রে চলে যাবে। কিন্তু এই নক্ষত্রে থাকাকালীনও একটা যেরকম কর্মক্ষেত্রে ভালো পরিবর্তন হবে প্রমোশনের মাধ্যমে, সেই জিনিসটাও যেরকম দেখাচ্ছে। যারা ব্যবসায়িক মহল, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো শ্রেষ্ঠ সময় হবে। যারা শনিজাত দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো ভালো হবে। কনস্ট্রাকশনের কাজগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো ভালো হবে। রঙের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলোও যথেষ্ট ভালো হবে এই সময়কালে। অবস্থান যথেষ্ট ভালো, শিক্ষা দীক্ষার জায়গাটা যথেষ্ট ভালো। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, সেই দিক থেকে যথেষ্ট ভালো। আবার যারা কোচিং সেন্টারের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো। ট্রেনার হিসাবে যারা কাজ করছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো। যারা অঙ্কের উপর কোনো পিএইচডি করছেন, বা অঙ্কের উপর হিসাবের উপর কোনো হয়তো কিছু করছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো। কারণ উত্তরা ভাদ্রপদ হচ্ছে কেউ ম্যাথামেটিক্স, অঙ্ক জিনিসটা বেশি বোঝায়। এগুলো দিক থেকে বিশেষ উন্নতির যোগ রয়েছে। এবং কর্মক্ষেত্রেও যারা কর্মের সন্ধান করছেন, সেই জায়গাটাও কিন্তু এই সময়কালে উঠে আসছে। ভালো অবস্থান উত্তরা ভাদ্রপদে। এই যে উদয় হচ্ছে এবং এই যে বৃশ্চিক নবাংশ পাচ্ছে, আর বৃশ্চিক নবাংশের বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে আবার সেই মঙ্গলও তো শনির সাথে অবস্থান করছে, কেন্দ্র ত্রিকোণের অধিপতি, কর্মের ঘরের অধিপতি, এবং শিক্ষা দীক্ষার ঘরে, সন্তানের ঘরের অধিপতি, ভাগ্যের ঘরে অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতির উপর দৃষ্টি থাকছে। ভালো অবস্থান, খুবই ভালো অবস্থান। শিক্ষার জায়গাটা ভালো, পিতার এইখানটাতে যথেষ্ট সাপোর্টও পাবে এই সময়কালে, পিতার সাপোর্ট পাবে। কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ রয়েছে, অবস্থান ভালো চারিদিক থেকে। সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে, সামাজিক পরিচিতি বৃদ্ধি পাবে। যদি ভাই বোনদের মধ্যে কোনো গণ্ডগোল অশান্তি থাকে, সেই অশান্তিগুলোও মিউচুয়াল হবে এই সময়কালে। জায়গা জমি সংক্রান্ত বিবাদ হয়ে থাকলে সেইগুলোও মিউচুয়াল হবে। মোট কথা,
এই নক্ষত্র যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে, শুধু বুঝতে হবে যে কি বলতে যাচ্ছে। এই নক্ষত্র কি বুঝাচ্ছে সব থেকে যে জিনিসটা উঠে আসে উত্তরা ভাদ্রপদে, সেটা হচ্ছে হিসাব করে চলো, নিজের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করো, এবং যে কাজগুলো করবা সেটা বিশ্লেষণের মাধ্যমে করো, ধীর মস্তিষ্কে ঠান্ডা মাথায় করো। মুখের কথাতে কোনো কাজ হবে না, মুখের কথাতে কাজ এগোবে, কিন্তু সেই কাজটাকে পার্মানেন্ট করতে গেলে কাগজের দরকার। অর্থাৎ এই যে এই নক্ষত্রে স্থিরতা নিয়ে চলে আসবে কর্মক্ষেত্রে, এটাও কিন্তু বুঝাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে ভালো অবস্থান। কারণ উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এমন একটি নক্ষত্র, এটা বিশ্লেষণ, ধীর স্থির। এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আহিরবুদন না, যাকে শেষনাগের সাথে তুলনা করা হয়েছে। আর শেষনাগের উপরেই কিন্তু শ্রীহরি বিষ্ণু শয়ন করছে, যে জগৎকে লালন পালন করছে। তো শ্রীহরি বিষ্ণু যে নাগের উপর শয়ন করছে, তাহলে তাকে কতটা স্থির হয়ে থাকতে হচ্ছে, যেন তার প্রভুর মানে শয্যা সুখে যেন ব্যাঘাত না ঘটে। তো সেই জিনিস বুঝাচ্ছে, ধীর স্থির ঠান্ডা মাথায় এগিয়ে চলতে হবে। ডিসিশন নিতে না হয় একদিন দেরি হবে, কিন্তু সঠিক ডিসিশন নিতে হবে। আবার এটাও দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্র অবস্থান করছে, পুনর্বসু নক্ষত্রের দেবগুরু বৃহস্পতিরও কিন্তু সেই জিনিসটাও বুঝাচ্ছে এই সময়কালে, যে কোনো কাজ করতে গেলে ঠান্ডা মাথায় একাগ্রতা এগুলো নিয়ে করতে হবে। কারণ পুনর্বসু নক্ষত্র এটা ধনুষবাণ চিহ্ন, ধনুষবাণ। তো ধনুষবাণে যখনই বাণ নিক্ষেপ করবে তখন তো একাগ্রতা নিয়ে আসতে হবে, ভদ্রতা, দায়িত্ব, কর্তব্য, নৈতিকতা সমস্ত কিছু নিয়ে কাজ করতে হবে এই সময়কালে কর্কট রাশিকে, তাহলে যথেষ্ট এগিয়ে যেতে পারবে। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। পিতার সাথে সম্পর্ক ভালো রাখবেন, যে কোনো কাজ করতে গেলে পিতার ব্লেসিং নেবেন। যে কোনো কাজ করতে গেলে এই সময়কালে পিতার সাথে অশান্তি গণ্ডগোল করা মানে নিজের হাতে নিজের ভাগ্যকে নষ্ট করে দেওয়া। অবস্থান যথেষ্ট ভালো, খুবই ভালো অবস্থান। সূর্যের অবস্থান ভালো, সূর্যদেবকে প্রত্যেকদিন অর্ঘ্য দিবেন। যাদের গ্রহণযোগ লেগে রয়েছে কর্কট রাশি, তাদের তো বলেছি যে বাড়িতে সূর্য যন্ত্র এবং সরস্বতী যন্ত্র স্থাপন করবেন। সেই যন্ত্রেরও কিন্তু আজকে প্রোডাক্ট বলে একটি অপশনে পাবেন, যাদের রয়েছে আর কি কবজের মতন কাজ করে, এগুলো অবশ্যই করবেন, তাতে ভাগ্যের সঙ্গটা পাবেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার একটি আলোচনা নিয়ে আসবো, শুক্রের রাশি পরিবর্তন করছে, শুক্রদেবকে নিয়ে আলোচনা করব। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নমস্কার, ধন্যবাদ।